বইমহলে আপনাকে স্বাগত জানাই। এবার আমরা পরপর কয়েকটি জীবজন্তু ও জঙ্গল বিষয়ক গল্প পরিবেশনা করব। তাই এই সিরিজের নাম জলে জঙ্গলে। আজ শুনবেন এই সিরিজের প্রথম গল্প শ্রী শিবশঙ্কর মিত্র মহাশয়ের লেখা দুগ্গ সর্দার। বইমহলে গল্প পাঠ করি আমি অনুব্রতা। আমার গল্প পাঠ আপনার ভালো লাগলে গল্পটিকে অবশ্যই একটি লাইক করবেন ও শেয়ার করবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সহযোগিতা আমাদের উৎসাহিত করে চলে। বিধিবদ্ধ সতর্কীকরণ। গল্পে বিভিন্ন সময়ে ধূমপান, মদ্যপান এবং জীবজন্তুকে হত্যা বা অত্যাচারের প্রসঙ্গ এসে থাকতে পারে। বইমহল কোনোভাবেই কোনো রকম নেশা করা বা জীবজন্তুর উপর কোনো রকম অত্যাচারকে প্রশ্রয় দেয় না। আসুন এবার শোনা যাক দুগ্গ সর্দার। সর্দার, বনটা যেন বড্ড গরম লাগছে। রাখো তোমার গরম, কাটবো তো ঝোড়ার পাশের গোলপাতা, চিলতে পানা গোলঝাড়, তাছাড়া লাউ কোলের কাছেই। অত নরম গরমের হিসেব কিসে? সর্দারের চোটপাটি কথায় লজ্জা পেয়েই হোক বা বনের মাঝে বাগবিতণ্ডার অনিচ্ছায় হোক, সবাই কাজে মন দেয়। আসলে সুন্দরবনের বনচারীরা বনের গভীরে এলেই তাদের সমস্ত ইন্দ্রিয় যেন সজাগ হয়ে ওঠে। চারিদিকে জীবনের সহজ স্পন্দন পেলেই ওদের মনও সায় দেয় না, তেমনি কিছু অঘটন ঘটবার আশঙ্কা নেই। বনের পাতার ছাতার নিচে ঝিরঝিরে বাতাসে বিচ্ছিন্ন পাতা ও ডগা একটু আধটু দুলবে। হরিণের কিছু না কিছু সাড়া পাওয়া যাবে দূর থেকে। নতুন নতুন দু একটা পাখির ডাকও শোনা যাবে। এক আধটা সাপও দেখা যাবে এখানে ওখানে। এক আধটা গোসাপও ওঠানামা করবে ছোট খালে ও ঝড়ায়। আর সর্বোপরি বানরের লাফালাফি ও কিচিরমিচির শব্দকে বনের মূর্ত প্রতীক বলা যেতে পারে। এমনই ধারা সুন্দরবনের সহজ আবহাওয়া ব্যাহত হলেই বনচারী আবাদী মানুষের মন সুতীক্ষ্ণ হয়ে ওঠে, অনুভূতি আসে বন গরম। কেননা সুন্দরবনের রাজার একবার আগমন হলে বনের সে অঞ্চলে যেন সব কিছু শ্লথ হয়ে যায়। নিঃশব্দ পদচারণে চুপিসারে এলেও তার আগমন বার্তা যেন কানে কানে পৌঁছে যায় সমস্ত জীব, পাখি ও গাছগাছড়ার কাছে। তা না হলে এমন হবে কেন? তবু দুগ্গ সর্দার কিছুই তোয়াক্কা করতে চায় না। দীর্ঘকায় সবল দেহ, নাম দুর্গা সর্দার। পেল পলিমাটির মানুষ অমন দুর্দান্ত নামকে সহজ করে নিয়ে ডাকে দুগ্গ সর্দার। কৃষ্ণবর্ণের মাংসপিণ্ডগুলো যেন ফুলে ফুলে উঠেছে তার দেহে। দেখলেই মনে হবে অসীম শক্তিধর। অমন বিশাল এবং তাগড়া দেহের মানুষেরা সাধারণত স্থবির হয়, কিন্তু সর্দার তার বিপরীত। কেমন করে সে যে অত চটপটে হয়েছে তা ভাবাই দায়। তাহলেও সে কিন্তু দলের নেতা নয়। দলের নেতা কালীপদ। দল বলতে ৩ জন, তৃতীয় জন সবের আলী। এমনি ধরনের ছোট ছোট ২৫-৩০টি দল এক একটি বড় ডিঙি নিয়ে একত্রে বহর বানিয়ে এসেছে সুন্দরবনের পশ্চিমাঞ্চলে হরিভূষণ বনে। সবাই এসেছে গোলপাতা কাটতে। বনের কোনো কোনো নিচু ও নরম চাতারে, কখনো বা ঝড়ার পাড় ঘেঁষে
গোল গাছের আধিপত্য বিস্তৃত হয়। এ গাছের কোনো কাণ্ড নেই বললেই চলে। সোজা মাটি থেকে ঝাঁক বেঁধে নারকোল গাছের মতো সুদীর্ঘ পাতা ঊর্ধ্বে উঠে চারিদিকে নুইয়ে মাথা নিচু করে দেয় খানিকটা ফোটা ফুলের পাপড়ির মতো। নারকোল গাছের পাতার মতো দেখতে হলেও গোল পাতা কিন্তু তেমন কড়কড়ে নয়। পাতা, কাঠি ও ডগা খুবই নরম, পেলব ও মসৃণ। অমন নমনীয় হলে কি হবে, অত্যন্ত তেজি। আর কোনো গাছ ও গাছটাকে ও ত্রিসীমানায় হতে দেবে না কিছুতেই। একটানা বিস্তীর্ণ গোলঝাড়ে ঘন সন্নিবিষ্ট সবুজের উপর ঈষৎ লালাভ বিনম্র পাতাগুলি ঝিরঝির হাওয়ায় যখন দুলতে থাকে, তখন সুন্দরবনের সৌন্দর্য যেন ফেটে পড়ে। সৌন্দর্য ফেটে পড়ে বটে, কিন্তু গোলঝাড় সুন্দরবনের বিভীষিকা। শিকারের জন্য নরখাদক গোলঝাড়ের আড়ালে উৎপাতে আসে না, আসে নিশ্চিন্তে বিশ্রামের জন্য। মাটি স্পর্শ না করে নরম ডগাগুলি চেপে তার উপরে শুতে ওরা ভালোই বাসে। তার চেয়েও বড় কথা, এই ধরনের ঝাড়ে কারো পক্ষে বিনা শব্দে অনুপ্রবেশ করা দায়। ঝাড়ের গভীরে নিশ্চিন্তে যখন নরখাদক ঘুমোয়, তখন দক্ষ শিকারীর পক্ষেও নিঃসারে এগিয়ে অতর্কিতে আক্রমণ করা দুরূহতর করবার জন্যই বোধহয় নরখাদক বিশ্রামের জন্য বিস্তৃত গোলঝাড়ি বেছে নেয়। একথা জানা ছিল বলেই দুগ্গ সর্দার চিলতে পানা ঝাড় দেখে অমন বেপরোয়া কথাবার্তা বলছিল। ভোর সকাল থেকেই তিনজনে কাজে লেগেছে। হু হু করে পাতা কেটে চলেছে। ভারী পুরুষ্টু ঝাড়, ভালো দাম পাওয়ার আনন্দে ওরা মাতোয়ারা। এত লম্বা যে একটা করে পাতার চাপান দিলে বুঝি চাষি বাড়ির কুড়ে ঘরের ঘর ও বারান্দার ছাউনি একই সঙ্গে হয়ে যাবে। গোলপাতা কাটতে জনের হিসাবে কমপক্ষে 3 জন লাগে। একজন উঁচু হয়ে এক একটা পাতার ডগা ধরে মাটির কাছাকাছি কোপ মেরে কাটতে থাকে। তার হাত থেকে প্রায় লুফে নিয়ে দ্বিতীয় জন সঙ্গে সঙ্গে দায়ের সুতীক্ষ্ণ মাথাটা আলগোছে ডগার মাঝে বসিয়ে এক টানে গোটা ডগাটা দ্বিখণ্ডিত করে চিরে ফেলে। দ্বিখণ্ডিত হতে না হতে তৃতীয় জন পাশাপাশি দুটি পাইলে দুটি খণ্ডকে সাজাতে থাকে। তালে তালে যেন কাজ এগিয়ে চলেছে। 3 জনের হাতে 3খানি পাতা কাটা দা, মাথা বাঁকা ক্ষুরোধার কাটারি, এমন ধার যে গোলের ডগা ছুঁতে না ছুঁতেই দ্বিখণ্ড হয়ে যায়। এই মাথা ভারী সুতীক্ষ্ণ অস্ত্র যখন হাতের মুঠোয় আঠার মতো লেগে থাকে, তখন বনচারীদের মনে হয় এ যেন কোনো অস্ত্র নয়, তাদের দেহেরই অংশ বুঝি। দুগ্গ সর্দারের তো কথাই নেই। তার দীর্ঘায়িত আঙুলের বজ্র বেষ্টনীতে পিষ্ট ওই অস্ত্রের হাতলে তার দেহের সর্বশক্তি চালনা করতে এতটুকুও আয়েশ করতে হয় না। গোলপাতা কাটার দা যখন হাতের মুঠোয় জমে থাকে, তখন মানুষের হাত যেমন আত্মরক্ষায় সহসা উদ্যত হয়, তেমনি এই অস্ত্র হানবার জন্য অস্ত্রধারীর কোনো চিন্তা ভাবনা হয় না। দুগ্গ সর্দার পাতা কাটার কাজে দ্বিতীয় জনের দায়িত্ব পালন করছে। বিরাট দেহখানা প্রায় সোজা রেখেই দাঁড়িয়ে পাতার ডগা বিদীর্ণ করে চলেছে তড়িৎ গতিতে ও এক মনে। প্রথম জনের কাজের দায়িত্বে নেতা কালীপদ। সে উবু হয়ে ঝাড়ের মধ্যে ডুবে গিয়ে পাতা কাটছে। দলের নেতারাই এই কাজের দায়িত্ব নেয়। এদেরই সবচেয়ে বিপদ। পেছনটা থাকে উঁচু হয়ে আর মাথা থাকে
ঝোপের মধ্যে নামানো। এমন সুযোগ ছাড়বে কেন নরখাদক? ঝাঁপিয়ে পড়ে কোমরে দাঁত বসিয়ে সোজা মুখে তুলে এক টানে নিয়ে চলে যায়। তৃতীয় জনের দায়িত্ব সবের আলীর। একটু দূরে সে খণ্ডিত পাতাগুলি দুভাগে পাইল করছে। ঠিকমতো থাকে রাখবার জন্য ডগাগুলি উঁচু নিচু করে নাড়াচাড়া করতেই হচ্ছে। দূরে থেকে দেখলে মনে হবে সে তার চারপাশে যেন অনবরত লাঠি ঘোরাচ্ছে। যতই এক মনে কাজ করুক, শঙ্কা যে ওদের মনে ছিল না তা নয়, কিন্তু তা নিবদ্ধ ছিল গোলঝাড়কে নিয়ে। ফাঁকে ফাঁকে ওরা সেই দিকেই নজর রাখে। দেখে দূরে ঝাড়ের কোনো পাতা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে কিনা। ঝাড় আজ ওদের বিপদ আনে না। দুগ্গ সর্দারের পেছনে ছিল একটু ফাঁকা চাতার, সেই পথেই এলো বিপদ। এলো দানবী অহংকারে। নরখাদক উদ্যত ধাবা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সর্দারের কাঁধ লক্ষ্য করে। দুর্দান্ত শক্তিধর থাবার আঘাতে আর তীক্ষ্ণ নখের দংশনে ধরাশায়ী করতে চায় তার শিকারকে। সচকিত হয়ে দুগ্গ সর্দারের ঘাড় ফিরিয়ে দেখবার অবকাশ হয় না। চোখের কোণে এক ঝলকে দেখে বিস্ফারিত থাবার শ্বেতাভ বক্র নখগুলি, আর বাঘের মুখের সামনে হিংস্রতায় উজ্জ্বল দুটি বিশাল দাঁত। উড়ন্ত নরখাদকের আর কোনো কিছুই তার চোখে পড়ে না। না তার আক্রোশে উন্মিলিত স্ফীতকায় দেহ, না তার অগ্নিসম উগ্র চোখ, বা তার ঊর্ধ্বমুখী কম্পিত লেজ। দুগ্গ সর্দার এখন তাহলে নেহাতি হিংস্রতম জীবের শিকার। মৃত্যুর মুখগহ্বর থেকে বাঁচবার তাগিদেই মাথাটা ডান পাশে হেলিয়ে বাঁ হাতের কোনোই উঁচু করেছে। গোলপাতা ধরে রাখতে হাতখানা ভাঁজ করা ছিল। ভাঁজ খুলে শটান হাতে শত্রুকে রুখবার অবকাশ হয়নি। বিপদকে আড়াল দিতে ভাঁজ করা কোনোই উঁচু হয়েছে যেন আপনা থেকেই। নরখাদকের থাবা পড়েছে বাঁ হাতের বাহুর উপর। দৃঢ় মাংসপেশিগুলিতে যেন অতি সহজে বসে গেল থাবার বিস্ফারিত নখগুলি। তবু দাঁড়িয়েই ছিল শক্তিমান দুগ্গ সর্দার। বাঘকেও তেমনই দাঁড়িয়ে পড়তে হয়েছে দুপায়ের ভরে। ঝাঁপিয়ে পড়ার বেগ স্তব্ধ হতেই নরখাদক তার বিস্ফারিত মুখ বেদানকে আরো বিস্ফারিত করে সর্দারের মাথাটাকে এক কামড়ে ধরবার জন্য গলা বাড়িয়েছে। দুগ্গ সর্দার বুঝি আবার দুগ্গ সর্দার হয়ে ওঠে। ডান হাতের মুঠোতে ছিল পাতা কাটা দা। অমন কাত হয়ে দাঁড়িয়ে থাকাতে সজোরে দায়ের আঘাত হানার অবকাশও বোধহয় ছিল না। আত্মরক্ষার জন্য দাখানা আগুয়ান করাল মুখে সর্বশক্তি জড়ো করে সজোরে ঢুকিয়ে দিয়েছে। শিকারের হাতখানাকে মুখের মধ্যে পেয়েছে ভেবে নরখাদক দাখানা কড়কড় করে কামড়ে গুড়িয়ে দিতে চায়। সঙ্গে সঙ্গে দুগ্গ সর্দার প্রাণপণে দাখানাকে মোচড় দিয়ে খুলিয়ে নেয়। ক্ষতবিক্ষত হয়ে যায় বাঘের মুখ। দিশাহারা হয়ে বাঘ আরো সজোরে দাখানা কামড়ে ধরে সর্দারও তার শেষ অস্ত্র হাতছাড়া হবার ভয়ে প্রাণপণে হাতের মুঠোয় হাতল চেপে ধরেছে। যন্ত্রণা নিশ্চয়ই এবার অসহ্য। রক্তধারাও বাঘের গাল বেয়ে পড়তে শুরু করেছে। বিদ্ধ নখাগ্রে সর্দারের বাহুর মাংস ছিঁড়ে নিয়ে যন্ত্রণা কাতর নরখাদক মাটিতে নেমে পড়ল, আর সেই সঙ্গে দায়ের অগ্রভাগ গোটা জিঘাংশু জিভ চিড়ে বেরিয়ে এলো। মাটিতে থাবা নামিয়েই নরখাদক মুখ নিচু করে মাটিতে প্রায় ঘষতে ঘষতেই ছুটে গেল অনেকখানি। এমনভাবে সুন্দরবনের হিংস্রতম জীবকে সরে পড়তে কেউই কখনো দেখেনি। তবু টানা ছুটে পালায় না। কিছু দূর এগিয়ে দুগ্গ সর্দারের দিকে তাকায়, আর
খাবাখানা মুখের ধারে এনেও স্পর্শ করতে যেন সাহস পায় না। সেও বুঝি কিংকর্তব্য বিমূঢ়। দলের অন্য দুজন হকচকিয়ে এতক্ষণ জায়গায় দাঁড়িয়ে দায়ের আস্ফালন করে প্রাণপণে চিৎকার করছিল। চিৎকারে আশেপাশের অন্যান্য দলগুলি একত্রে হৈ হৈ করে ছুটে এসেছে। দুগ্গ সর্দার রোখের মাথায় রক্তাক্ত দা উদ্যত করে তখনও দাঁড়িয়ে আছে। বাঁ হাতের নখদংশন থেকে তারও গা বেয়ে রক্ত ঝরে পড়ছে। বাঘ দূরে বসে হুঙ্কার দেওয়ার চেষ্টা করছিল কিনা জানা যায় না। বিদীর্ণ জিভে সে ক্ষমতা বোধহয় লুপ্ত। ছিন্নমস্তার মতো নিজের রক্ত নিজেই পান করতে করতে অবশেষে ছুটে পালালো। দুগ্গ সর্দার আজও এই অভিজ্ঞতার কথা গল্প করে রাঙিয়ে রসিয়ে। কিন্তু প্রতিবারই গল্পের শেষে তার পাটাতনের মতো বুকে হাত বোলাতে বোলাতে ভক্তের মতো বলে, জানো, শেষমেশ বাঘ অমন জব্দ হলো কেন? মা বনবিবি ওকে নিশ্চয়ই সেদিন ও তল্লাট ছেড়ে যেতে বলেছিলেন। মার কথা মানেনি, অমান্য করেছে, তাই তো অমন হলো। ভক্তের মতো দুগ্গ সর্দার অমন কথা বলে বটে, কিন্তু তার বনে যাবার বিরাম নেই। কত কাজে আর কতবার যে সে তারপর বনে এসেছে তার ইয়ত্তা নেই। কখনো মাছ ধরতে, কখনো বা গোলপাতা কাটতে, কখনো বা মধু সংগ্রহ করতে। আর প্রতিবারই সে তার সযত্নে রক্ষিত সেই দাখানা সঙ্গে নিতে ভুল করে না, কখনো না। সমাপ্ত।